পরপুরুষের রুমে এসে শাড়ি চেঞ্জ করতে তোমার একটু বিবেকে বাঁধলো না, নাকি সব নিজে থেকেই প্ল্যান করে করেছো? হঠাৎ রুমে কারো আগমন ঘটায় আর তারপর এমন কথায় থতমত খেয়ে যায় ফারহা। মাথা তুলে সামনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ভয়ে ও লজ্জায় মাথা নিচু করে আছে ফারহা। আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছে ফারহা। আজ গায়ে হলুদ, বাকি সব বান্ধবীরাও হলুদ রঙের শাড়ি পরে এসেছে, তাই বাধ্য হয়ে ফারহাকেও পরতে হয়েছে শাড়ি। কিন্তু এখানে আসার পর দৌড়ে আসা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সে। ছেলেটা পেছনে না তাকিয়ে সোজা চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ফারহা। দেখে সুন্দর করে পরে আসা শাড়িটিও এলোমেলো হয়ে গেছে। ছেলেটাকে মনে মনে গালি দিয়ে সামনে এগিয়ে গেল সে। দেখে বাকি বান্ধবীগুলো আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তার দিকে তাকানোরও সময় নেই তাদের। তখনই আইরিনের মা লতা রহমান তার কাছে এগিয়ে এসে সমস্যার কথা জানতে চাইলে ফারহা খুলে বলে সব। এক হাতে শাড়িটা ধরে আন্টির সাথে হাঁটা ধরল সে। যাই হোক, আগে শাড়িটা গুছিয়ে নিতে হবে। বিয়ে বাড়ি, প্রায় সারা বাড়ি জুড়েই মানুষের ছড়াছড়ি, তার মাঝে একটা রুম ফাঁকা, আর তা হলো আবরার ভাইয়ের। তার রুমে কাউকে ঢুকতে দেয় না সে, নিজেই রুম পরিপাটি করে রাখে। এরপর কারো প্রবেশ নিষিদ্ধ। সেই সুবাদে আজও রুম ফাঁকা পড়ে আছে। তাই লতা রহমান তাকে আবরারের রুমে ঢুকিয়ে বলল, আবরার এখন বাইরে আছে, ও আসার আগেই চেঞ্জ করে নাও। ওর রুমে কেউ এসেছে, তা দেখলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসবে সে। নিরুপায় দৃষ্টিতে সাত পাঁচ না ভেবে রুমে ঢুকে শাড়ি ঠিক করতে লাগলো ফারহা। যেহেতু এই রুমে কারো আসা নিষেধ, তাহলে একেবারে নিশ্চিন্তে থাকতে পারে সে। সবশেষে একটু ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করছিল, তখনই আবরার রুমে আসে। আর এসব কাণ্ড দেখে এত কথা শুনিয়ে দিল ফারহাকে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারহা। আবরারের ভয়ে হাত কাচুমাচু করছে বারবার। মানুষটাকে ভয় পাওয়ার কিছু কারণ আছে। তার চোখে সবচেয়ে রাগী মানুষের নাম হলো আবরার আহমেদ। তাছাড়া তার আরেকটা পরিচয় হলো ফারহাদের কলেজে নতুন জয়েন করেছে। জন্মের পর মনে হয় তাকে মধুর বদলে লবণ খাওয়ানো হয়েছে, তাই তার আচরণও নোনতা টাইপের। কলেজে যখন প্রথম জয়েন করে, তখন কথায় কথায় একদিন ফারহা তার বান্ধবীদের বলে ফেলেছিল তার আবরার স্যারকে ভালো লাগে। সেটাকে বাকি বান্ধবীরা টানাটানি করতে করতে আবরারের কান অবধি চলে গেল। সেদিন কলেজ ছুটির পর কোচিংয়ে সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে। এই মুহূর্তে ফারহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে আবরার। ফারহার নীরবতা দেখে সে আবারও রাগী গলায় বলল, এখন মুখে তালা পড়ে গেছে নাকি? এমন ভাব ধরলে মনে হচ্ছে কিছুই জানো না। মানে আমাকে আকৃষ্ট করতে আর কত নিচে নামবে তুমি? ফারহা এবার নিচের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলল, আমি এসব কখনোই ভাবিনি। আমি জাস্ট বিপদে পড়ে আপনার রুমে এসেছি। আপনি যেমনটা ভাবছেন মোটেও আমার এমন কোনো উদ্দেশ্য নেই। বিশ্বাস না হলে আপনি আন্টিকে জিজ্ঞেস করতে পারেন। তখনই রুমে আসে লতা রহমান। আবরারের দিকে চেয়ে বলল, কি হয়েছে? তুই শুধু শুধু মেয়েটাকে এত ধমকাচ্ছিস কেন? ও কি করেছে তুমি জানো মা? কত বড় সাহস এই মেয়ের! আমার রুমে এসে ছেলেকে থামিয়ে দিয়ে লতা রহমান বলল, জানি আমি, সে এমনি এমনি তোর রুমে আসেনি। বাইরে কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গিয়ে সব এলোমেলো করে ফেলেছিল। তারপর আমাকে বললে আমি এখানে নিয়ে আসি। সারা বাড়িতে এখন মেহমান, একমাত্র তোর রুমটাই ফাঁকা ছিল, তাই তাকে বললাম তাড়াতাড়ি ঠিক করে বেরিয়ে আসতে। তো এখানে দোষের কি আছে? মেয়েটা বিপদে পড়েছে, তাই বাধ্য হয়ে এই রুমে নিয়ে আসলাম আমি। আবরার আর কিছু না বলে ফারহার দিকে মাথা তুলে তাকালো। কিছু না বলে চুপচাপ নিচের দিকে চেয়ে রুম থেকে বেরিয়ে গেল ফারহা। কি ভাবে সে নিজেকে? মুখ গোমরা করে চুপচাপ আইরিনের কাছে গিয়ে বসে বলে, থাকবো না আমি তোর বিয়েতে, এক্ষুনি চলে যাচ্ছি। বান্ধবীর বিয়েতে এসেছি, কারো অপমান সহ্য করতে আসেনি আমি। আইরিন তার দিকে চেয়ে বলল, তোর আবার কি হলো? কে অপমান করেছে তোকে? ফারহা একবার বান্ধবীদের দিকে চোখ বুলিয়ে নিল, কারণ আবরা স্যারের কথা বললে নির্ঘাত তাকে নিয়ে হাসাহাসি শুরু করবে সবাই। তবুও হাত কাচুমাচু করে বলল, কে আর? তোর সেই গুণধর ভাই। একটু বিপদে পড়ে তার রুমে ঢুকেছি, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? ফারহার কথায় মুখ চেপে হেসে উঠে আইরিন, যেন এক মহা জোক শুনেছে সে। তারপর হাসি থামিয়ে বলল, তুই ঘুরে ফিরে ভাইয়ার উঠানে কেন আছাড় খাস? আর তুই জানিস না ভাইয়ার রুমে আমরা ব্যতীত ঘরের বাইরের কোনো প্রবেশ নিষেধ? ফারহা একটু রেগে বলল, আমি কি জানতাম নাকি বাড়িতেও তোর ভাইয়া তো রুলস নিয়ে চলে? আইরিন আবারও হেসে বলল, ভাইয়ার অনেক রুলস আছে, ওগুলো না জানলে কি হবে ভাবিজি? না হলে তো পরে দেখা যাবে সারা জীবন ভাইয়ার হাতে মার খেতে হবে। আইরিনের কথায় হা হা করে হেসে উঠে সবাই, যাতে রাগটা আরো বেড়ে গেল ফারহার। আইরিনের দিকে চেয়ে বলল, কানের 3 ইঞ্চি নিজ বরাবর একটা কষিয়ে খেলে তখন মজা নেওয়া বের হয়ে যাবে তোর। আর ভাবি রাখছিস কাকে? আমি কি তোর ভাইকে বিয়ে করার জন্য বসে আছি নাকি? ফারহার কথায় আবারও হেসে উঠে সবাই। ফোন হাতে একপাশে চলে গেল ফারহা। বাসা থেকে মা ফোন করেছে আজ বাসায় ফিরবে কিনা তা জিজ্ঞেস করতে। যেহেতু আজ গায়ে হলুদ কাল বিয়ে, তাই বান্ধবীরা সবাই একসাথেই থাকবে, তাই আজ আর যাওয়া হবে না। তবে ভাইয়া হয়তো যেতে পারে। ফোন রেখে আসার সময় হঠাৎ চোখে পড়লো একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে গভীরভাবে চুম্বন করছে। যখন খেয়াল করলো ছেলেটা আর কেউ না, তারই ভালোবাসার মানুষ সাদাফ, মুহূর্তেই বুকটা কেঁপে উঠে তার। জেগে উঠে এক তীব্র কষ্ট। সাদাফের সাথে 2 বছরের সম্পর্ক থাকার পর যখন
যখন বছরখানেক আগে ব্রেকআপ হয়েছিল তখন খুবই আবেগপ্রবণ ছিল ফারহা। গত রাত জেগে কেঁদেছিল তার কোনো হিসেব নেই। ওই দিনের কথা মনে পড়তেই বুকটা এখনো শূন্য মনে হয় তার। সবই ঠিকঠাক ছিল, বাট একদিন সাদাফ তাকে বলল তার সাথে রুম ডেটে যেতে হবে, কিন্তু তার সরাসরি না বলে দেয় ফারহা। সে বিয়ের আগে এই ধরনের কোনো সম্পর্কে জড়াবে না। আর ওই দিনই সাদাফ একটা কথা বলল, হয়তো তার কথা মেনে নিবে, নয়তো ব্রেকআপ। ফারহা কয়েকদিন কান্নাকাটি করে সাদাফকে অনেকভাবে বোঝানোর ট্রাই করেছিল, কিন্তু সাদাফের একটাই কথা, হয়তো রুম ডেট নয়তো ব্রেকআপ। পরে অনেক কষ্টে নিজেকে শক্ত করলো ফারহা। সাদাফের দেওয়া দুইটা অপশন থেকে ব্রেকআপটাই বেছে নিল সে। সরে গেল সাদাফের জীবন থেকে। কিন্তু আজ 1 বছর পর হঠাৎ সাদাফকে দেখে, তাও আবার এই অবস্থায়। সে নিজেও জানে না প্রাক্তনের জন্য কেন তার এত কষ্ট হচ্ছে। সে তো একটা ফ্রড, তার জন্য কষ্ট হবে কেন? চোখে জল অনুভব করতেই ওয়াশরুমে গিয়ে পানি ছিটিয়ে নেয় ফারহা। মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসে। তখনই সাথী এসে তাকে ডেকে নিয়ে গেল। আইরিনকে মেহেদি পরাতে হবে, কারণ ফারহা খুব ভালো মেহেদি পরাতে পারে। আইরিনের হাতে খুব যত্ন করে মেহেদি পরিয়ে দিল সে। তখনই পাশে এসে দাঁড়ায় আবরার। আইরিনের মেহেদি পরা হাতের দিকে তাকিয়ে রইল। আইরিন একটু হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন ভাইয়া, আমার পাশে বসো। আইরিনের পাশে বসে আবরার মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুন্দর লাগছে আমার পুচকি বোনটাকে। আইরিনের হাতে মেহেদি পরানো শেষ হলে ফারহার দিকে চেয়ে আইরিন বলে, নে এবার ভাইয়াকেও আমার মতো করে সেম ডিজাইনে মেহেদি এঁকে দে। আবরার একটু ভ্রু কুচকে বলল, আমি কেন মেহেদি লাগাতে যাব, বিয়েটা তোর আমার না। আইরিন একটু ঠোঁট ফুলিয়ে বলল, ছোটবেলা থেকে যা করেছি দুজন একসাথে করেছি না, তুমি যা করতে আমি তাই করতাম, তুমি যা খেতে আমি তাই খেতাম, এখন আমি মেহেদি লাগিয়েছি তোমাকেও লাগাতে হবে। আবরার আরেকটু ভ্রুকুচকে বলল, সবই যদি ভাগ করিস তাহলে বিয়েটা একা করে নিচ্ছিস কেন? আশেপাশের বান্ধবীগুলো হেসে উঠে আবরারের কথায়। আবরার একটু লজ্জা পেল। বোনের সাথে দুষ্টুমি করতে গিয়ে নিজের বিয়ের কথাও মুখ ফুসকে বেরিয়ে গেল। আশেপাশের হাস্যকর পরিবেশ দেখে রাগী দৃষ্টিতে তাকায় আবরার। মেয়েগুলো চুপ হয়ে যায়। কথা ঘুরাতে আবরার বলল, আচ্ছা ঠিক আছে, বোনের ইচ্ছা পূরণে আমিও মেহেদি লাগাতে রাজি। বলেই হাতটা একটু সামনে বাড়িয়ে দেয় আবরার। মনে মনে আইরিনের গুষ্টি উদ্ধার করে ফেলেছে ফারহা। একটু আগে এত কথা শুনে এই লোকটার হাতে মেহেদি পরানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। আর এমনিতেই লোকটাকে দেখলে ভয়ে বুকটা ধুকধুক করে। আর ওই আইরিন শাকচুন্নি কত সুন্দর বুঝিয়ে বসিয়ে দিল মেহেদি পরাতে। এত ঠেকা পড়েছে নাকি আমার? ফারহাকে একটু আগে করা অপমান যেন মুহূর্তেই ভুলে গেল আবরার। মেহেদি পরানোর জন্য হাত বাড়িয়ে দিল ফারহার দিকে, কিন্তু ফারহা ভুলেনি কিছুই। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আইরিন ফারহার কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলল, কিরে কোন ধ্যানে আছিস? সেম আমার ডিজাইনটা ভাইয়াকেও এঁকে দিবি। নিরুপায় হয়ে মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করতে করতে এক হাতে আবরারের হাতটা ধরে অন্য হাতে মেহেদি আঁকা শুরু করলো ফারহা। আঁকার সময় আইরিন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, খুব মানাবে দুজনকে। ফারহা মাথা তুলে আইরিনের দিকে চোখ বড় বড় করে তাকায়। মানিজ্জত যেইটুকু আছে ওটাও খাবে নাকি এই মেয়ে? ফারহার এমন লুক দেখে আইরিন হেসে বলল, আরে আমি তো ভাইয়া আর আমার দুজনের মেহেদির ডিজাইনের কথা বলছি। খুব মানাবে ভাইয়ার আর আমার মেহেদির ডিজাইনটা। ফারহা নিজের বোকামিতে একটু লজ্জা পেলেও তা প্রকাশ করলো না। চুপচাপ বলল, ও ফারহার ভাই ফারদিন। ফারহা আর সে একসাথেই এসেছিল। ফারদিনকে সন্ধ্যা থেকে দেখা গেলেও এখন রাতে হলুদ লাগানোর মুহূর্তে কোথাও নেই সে। ফারহা এদিক সেদিক খুঁজে ফারদিনকে না পেয়ে ফোন দিল। 2 বার রিং হতেই ফোন রিসিভ করে ফারদিন। ফারহা বলে উঠে, সবাই এখানে তোমাকে খুঁজছে, আর তুমি কোথায় গেলে ভাইয়া? আর আবরার ভাইয়া ফোন দিচ্ছে, তুমি ফোন ধরছো না কেন? ওপাশ থেকে শান্ত গলায় উত্তর এলো, ভালো লাগছে না রে ফারু, তাই বাসায় চলে এসেছি। মানে কি তুমি বাড়ি চলে গেলে? হ্যাঁ ভালো লাগছে না, তাই কাউকে বলে আসারও ধৈর্য পাইনি। তোরা এনজয় কর, আমার ভালো লাগছে না, ঘুমাবো বাই। ফারদিনের কথার আগা মাথা কিছুই বুঝলো না ফারহা। ফোন রেখে আইরিনের কাছে এসে দেখে সবাই আইরিনকে হলুদ লাগাচ্ছে। ফারহা গিয়ে লাগাতেই আইরিনও তাকে লাগিয়ে দিল। ফারহা একটু অবাক হয়ে বলল, আমাকে লাগাচ্ছিস কেন? পাশ থেকে সাথী বলল, হলুদ লাগিয়ে দিলে তাড়াতাড়ি বিয়ে হয়। আইরিন তো আবরার স্যারকেও হলুদ লাগিয়ে দিয়েছে। ফারহা একটু অবাক হয়ে বলে, এসব কি আইরিন? আইরিন একটু হেসে বলল, তেমন কিছু না, তোর আর ভাইয়ার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় তাই। ফারহা লাভ দেওয়া কথার মতো বলে উঠল, জীবনেও না, তোর ভাইয়ের মতো ঘাটতে রাখে আমি তো দূরে থাক, জীবনেও কোনো মেয়ে বিয়ে করবে না। তখনই সাথীর ইশারায় ফারহা পেছন ফিরে আবরারকে দেখে একটা শুকনো ঢোক নিল। সারা মুখে হলুদ মাখায় নাজেহাল অবস্থা। ভেতরে গিয়ে ওয়াশরুমে মুখ ধুয়ে নিল ফারহা। বের হতেই ওয়াশরুমের সামনে সাদাফকে দেখে থমকে যায় সে। পাশ কাটিয়ে চলে আসতে চাইলে সাদাফ দেওয়ালে এক হাত দিয়ে পথ আটকে দাঁড়ায়। ফারহা একটু রাগী লুক নিয়ে বলে, পথ ছাড়ুন আমার। সাদাফ বলল, হ্যাঁ ছাড়বো, ধরে রাখতে আসিনি, অনেকদিন পর দেখেছি তোমায়, কেমন আছো? ফারহার অস্বস্তি লাগছে খুব। বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ ভালো, পথ ছাড়ুন আমার। সাদাফ আরো ভালো করে আটকে বলল, সেদিন কিভাবে পারলে 2 বছরের সম্পর্ক শেষ করে দিতে? রাগে ফারহার শরীর কাঁপছে, তবুও নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি চাইনি, আপনিই বাধ্য করেছেন আমায়। সাদাফ বলল, এই তোমার ভালোবাসা? ফারহা বলল, আপনার ভালোবাসাও কতটা শুদ্ধ ছিল তা তো তখনই প্রমাণ করে দিয়েছেন, আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। বলেই সাদাফের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে হাঁটা ধরে ফারহা। সাদাফ সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে ফারহার চলে যাওয়ার দিকে।
হলুদ শাড়িতে খুব মানিয়েছে মেয়েটাকে, তার সৌন্দর্যের সাথে শাড়িটা পুরোপুরি মিশে গেল। আচ্ছা, ব্রেকআপের পর প্রাক্তনকে এত সুন্দর লাগে কেন? অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত 2টা বেজে গেল। শেষ রাতে এসেও বান্ধবীদের জ্বালায় ঘুমাতে পারছে না ফারহা। 4জন একসাথে আছে মানেই তাদের আলোচনা বিশ্বের বড় বড় গবেষণাগারকেও হার মানাবে। উপায় না পেয়ে ফারহা একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এবার একটু ঘুমাতে পারলেই হয়। সকালে ঘুমকাতুর চোখে হাত দিয়ে চোখ কসলাচ্ছে ফারহা। ভোরের আলো ফুটে উঠেছে। রুমের বাইরে কয়েকজন চা নাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করছে। বাকিরা হয়তো এখনো ঘুম থেকে উঠেইনি। আইরিন, সাথী, সুমাইয়া সবাই এখনো ঘুমাচ্ছে। 3জন মিলে সারা রাত রুমটা একবার উল্টো করেছে, আরেকবার পাল্টা করেছে। এমন অবস্থা করেছিল 3জন মিলে। শেষ রাতে ঘুমিয়ে এখন মরার মতো পড়ে আছে। ফারহা আরো কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। না, ঘুম আসছে না আর। রুম থেকে বেরিয়ে বাইরে এলো। ফারহাকে দেখে লতা রহমান এগিয়ে এসে বলে, ফ্রেশ হয়েছো? ফারহা 2 দিকে মাথা নাড়ায়। লতা রহমান আবার বলে, ওয়াশরুমে গেলে একপাশে টুথ পাউডার পাবে, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা তৈরি করছি। আর বাকিদেরও ডেকে দিও। ফারহা লক্ষ্মী মেয়ের মতো ঘুমু ঘুমু চোখে একপাশে মাথা কাত করে হ্যাঁসূচক সম্মতি জানালো। শাকচুন্নিগুলো যে মরার মতো ঘুমাচ্ছে, মনে হয় না ডাকলে উঠবে এখন। তাই ফারহা হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। দেখে আবরার আগে থেকেই ছাদে হাঁটাহাঁটি করছে। আবরারকে দেখে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই ডাক দেয় আবরার। ফারহা দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। আবরার তার কাছে এসে শান্তভাবে বলল, সরি। ফারহা একটু ভ্রুকুচকে বলল, সরি কেন? আবরার শান্তভাবে বলল, কালকের ব্যবহারের জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি জানতাম না আপনার রুমে বাইরের কেউ প্রবেশ করাটা আপনি পছন্দ করেন না। আবরার আর কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। ফারহা আবার বলল, আচ্ছা, ওই ছেলেটা আপনার কি হয়? আবরার বলল, কোন ছেলেটা? ওই যে একটু ফর্সা করে লম্বা ব্লু শার্ট পরেছিল, কালকে দেখলাম। ও, সাদাফের কথা বলছো? আমার বাবার বন্ধুর ছেলে। কেন, কি করেছে সে? না, কিছু না, এমনি। বলেই নিচে চলে আসলো ফারহা। রুমে এসে বাকি বান্ধবীদের টেনে তুলল। 9টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আবরারের অনেক ফোনের কারণে দুপুরে বরপক্ষ আসার একটু আগে আসলো ফারদিন। ফারহা এগিয়ে গিয়ে বলল, এতক্ষণে এলে কেন ভাইয়া? কোনো সমস্যা? আর কালকে এভাবে ফোন কেটে দিলে কেন? প্রশ্নগুলোয় একটু বিরক্তি নিয়ে ফারদিন বলল, এত কথা বলিস না তো, ভালো লাগছে না। বলেই সামনের দিকে চলে গেল। হা হয়ে তাকিয়ে আছে ফারহা। ভাইয়া তো তার সাথে এভাবে কথা বলে না। কাল থেকে ভাইয়ার কি হলো হঠাৎ? সামাজিকভাবে বিয়েটা শেষ হলো। আইরিনকে বিদায় দিচ্ছে সবাই। গতকাল থেকে হাসি খুশি মেয়েটাও এখন কাঁদছে সবাইকে ধরে। আমারও খুব খারাপ লাগছিল। আমাকেও হয়তো একদিন এমন একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। সাদাফকে গতকাল রাতে দেখেছিল সে, আর বিয়ের আগে দুপুরবেলায় এসেছে। ফারহার সাথে কথা বলতে চেয়েছিল বারবার, বাট সুযোগ পাইনি দেখে হয়তো হয়নি। আইরিনকে বিদায় দিয়ে ফারদিনকে খুঁজতে লাগলো ফারহা। ভাইয়ের মতিগতি ভালো লাগছে না তার কাছে। দেখে সবার বিপরীত পাশে একা দাঁড়িয়ে আছে সে। ফারহা গিয়ে পেছন থেকে কাঁধে হাত রাখতেই চমকে উঠে চোখের পানি মুছে নেয় ফারদিন। ফারহার দিকে চেয়ে একটু হাসলো। ফারহা বলল, কাঁদছো কেন ভাইয়া? কই না তো। আমার কাছে লুকানোর চেষ্টা করেও লাভ হবে না ভাইয়া। কাঁদছো কিনা ওটা জিজ্ঞেস করিনি, কেন কাঁদছো তা জিজ্ঞেস করেছি। ফারদিন একটু হেসে ফারহার গালে হাত রেখে বলল, একদিন আমার বোনটাকেও এভাবে বিদায় দিয়ে দিতে হবে, তাই না রে?